কেশব, গাড়িটা আর একটু জোরে চালানো যায় না? আমার কেমন জানি খুব ভয় করছে, ভিতরটা কেমন যেন কু ডাকছে। আরে এই ভাঙা মেঠো পথে এর চেয়ে বেশি জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে। তুমি একটু চুপ করে বসো তো। না কেশব, তুমি খেয়াল করেছো হাইওয়ে থেকে যখনই কাঁচা রাস্তায় ঢুকলাম তারপর থেকে একটাও জনমানব নেই, কোনো পশু পাখির ডাক নেই, এমনকি দূর থেকেও কোনো বাড়ির আলো দেখা যাচ্ছে না। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক নিঝুম। সত্যি তুমি না বড্ড বেশি চিন্তা করো। পুরো 10 বছর পর নিজের দেশের বাড়িতে ফিরছি, তাও আবার মাঝরাতে। তোমার কি মনে হয় এই গ্রামগঞ্জের মানুষ রাতে না ঘুমিয়ে কি করবে? এই রাস্তায় দাঁড়িয়ে কীর্তন করবে? শোনো, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, সিটে হেলান দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করো। গায়ের সীমানায় পৌঁছে গেলে আমি নিজেই তোমাকে ডেকে দেবো। আরে আই শিট! রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। ওরে বাবা রে, কি হলো রে কেশব? বুকটা তো একেবারে মুখের কাছে চলে এসেছিল। এত জোরে ব্রেক কষলি কেন বাবা? হ্যাঁ, কি করছিস কেশব? আরে গাড়ি চালাচ্ছিস নাকি আমাদের জমের দুয়ারে নিয়ে যাচ্ছিস? আর একটু হলেই তো বুড়ো হাত কটা ভেঙেই যেত। হ্যাঁ, আরে ও কিছু না বাবা, ও কিছু না। তোমরা একটু শান্ত হও। একটা বড় পাখি মনে হয় অন্ধকারের তাড়নায় গাড়ির কাচের ওপর এসে পড়েছে। সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাউকে নামতে হবে না। পাখি না কেশব, এটা কাক ছিল, মাঝরাতে কালো কাক। দেখেছো তো, এই গ্রামে পা দিতেই কেমন যেন এক অদৃশ্য বাধা আমাদের আটকে দিল। প্রকৃতিও চায় না আমরা ওই বাড়িতে পা রাখি। চলো কেশব, আমরা শহরে ফিরে যাই, দোহাই তোমার। তুমি একদম চুপ করবে বাসন্তী, মুখটা বন্ধ রাখবে। আরে শুরু থেকেই খালি অলক্ষণে আর অপয়া কথাবার্তা। এমনিতেই শহরের চাকরিটা গিয়ে মেজাজটা কিন্তু আমার খিঁচকে আছে, তার ওপর তোমার আবার এই ঢং। আমার আর সহ্য হচ্ছে না। কি গো বৌমা, একটু চুপ করো তো দেখিনি। এমনিতেই ছেলেটার শরীর ভালো নেই, তার উপর তুমি মেজাজটাও আরো গরম করে দিচ্ছ। নিজের অলক্ষণে কথাগুলো নিজের পেটের ভিতরেই রাখো। এই বাড়ি ছাড়া আমাদের মাথা গোজার আর জায়গা নেই, তাই এসব শহরে ফেরার বিলাসিতা বন্ধ করো। হ্যাঁ, এই তো দীর্ঘ 10 বছর পর আমরা আবার নিজের ভিটেতে ফিরে এলাম। কেশব, এটা বাড়ি? এটা তো দেখে মনে হচ্ছে কোনো শ্মশান। চারিদিক কেমন মরা মানুষের গন্ধ। আমরা কি সত্যি আজ রাতটা এখানেই কাটাবো? ওগো ওগো, শুনছো? কেমন যেন লাগছে সবকিছু। এই বাড়িটা যেন আমাদের অভিশাপ দিচ্ছে। আমার খুব ভয় করছে গো। হ্যাঁ, হয়েছে হয়েছে। এই বুড়ো বয়সে তোমাকে আর ঢং করতে হবে না কেশবের মা। রাত কিন্তু অনেক হয়েছে। মাঝরাতে এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে জন্তু জানোয়ার কিংবা চোর ডাকাতের মুখে পড়তে হবে। তার চেয়ে চলো সবাই সময় নষ্ট না করে জলদি ভেতরে ঢুকি। ওরে বাবা রে! রক্ষা করো ভগবান, রক্ষা করো। দূর, এই অন্ধকার পেয়ে এই বাদুরগুলো নিজের বাসা বেঁধেছে। না, ভয় পাওয়ার কিছুই নেই। বাসন্তী, ওঠো, আর ওই বাবা আর মাকে ধরো। সবাই কিন্তু সাবধানে পা ফেলে ভেতরে আসবে। কেশব, এই কেশব, ওঠো, জলদি ওঠো। কি হলো বাসন্তী? হ্যাঁ, আরে সকাল সকাল চেল্লামিল্লি কেন করছো? আরে একটু কি শান্তি মতো ঘুমাতেও দেবে না নাকি? হ্যাঁ, ওই চায়ের কাপটা ওখানে কে রেখে গেছে কেশব?
কে কে আবার রাখবে? তুমিই তো দিয়ে গেলে একটু আগে। আধো আধো ঘুমে তো দেখলাম কেউ একটা এসে কাপটা রাখলো। তুমি নিজেই হয়তো দিয়ে গেছো, আর এখন হয়তো ভুলে গেছো। মাথা খারাপ তোমার? আমি যদি চা দিয়েই যাব, তবে আমার হাতে এই কাপটা কি? আমি রান্নাঘর থেকে এই প্রথম চাটা নিয়ে ঘরে ঢুকেছি, আর মা তো ওখানে পাশের ঘরে চণ্ডী পাঠ করছে। ওনার পুজোই শেষ হয়নি, তাহলে এই ফুটন্ত গরম চা এখানে কে দিল? বাসন্তী, সকাল সকাল আমার মাথাটা খেও না। এমনি তো এই ভাঙা বাড়িতে মশার কামড়ে আমার একদম ঘুম হয়নি। আরে মা হয়তো পুজো দেওয়ার আগে দিয়ে গেছে, কিংবা আমি হয়তো ভুল দেখেছি। এখন এত তর্ক না করে যেটা এনেছো সেটা দাও, মাথাটা বড্ড ধরেছে। কেশব ঘুমে ভুল দেখতে পারে, কিন্তু ধোয়া ওঠা গরম চা তো মিথ্যে নয়। এই বাড়িতে আমরা ছাড়া আর কে আছে? ও মা, এটা কিভাবে পড়লো? কোনো বাতাস নেই, কিচ্ছু নেই। কে কে এখানে? বাঁচাও! ওরে বাবা রে, হে বাড়িতে ভূত আছে! বাঁচাও! বাবা, মা, রক্ষা করুন! হে বাড়িতে কোনো অশুভ দত্তিদানু আছে। আমার সবকিছু গোলমাল মনে হচ্ছে মা। এ কি ঢং সকাল সকাল! কি আবল তাবল বকছো বৌমা? একটু খোলাসা করে বলবে তো। মা, আমি সত্যি বলছি। আজ সকালে আমি ঘরে চা দেওয়ার আগে কেশবের টেবিলের ওপর ধোয়া ওঠা গরম চা রাখা ছিল। আর এইমাত্র রান্নাঘরে চালের ড্রাম, কাঁসার বাসনপত্র সব অদৃশ্য হাতে বাতাসে উড়ে মেঝেতে আছড়ে পড়ল। জলের কলসিটা নিজে নিজে উল্টে গেল মা। আমি নিজের চোখে দেখেছি, ওখানে কেউ নেই, তাও সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই বাড়িতে কোনো অতৃপ্ত আত্মা আছে মা। আমাদের এখনই এই বাড়ি ছাড়তে হবে। কি গো কেশবের মা, তুমি না বলেছিলে যে খুব দেখে শুনে একেবারে শান্তশিষ্ট সংসারী মেয়ে নিয়ে আসছো? এ তো দেখছি একেবারে খ্যাপা উন্মাদ। নাকি শেষে একটা আস্ত পাগল আমাদের কপালে জুটলো? কে জানে বাবা। আহা, মরণ! ঢং দেখলে আর বাঁচি না। বলিও শহরের বিবি, রূপকথার গল্প বানানোর আর জায়গা পাওনি। 10 বছর পর আমরা নিজের ভিটেতে এসেছি, আর তুমি এক রাতেই ভূত বানিয়ে দিলে। মাটির কলসি হয়তো কোনো বেড়াল নেওয়ালে উল্টেছে, আর তোমার চোখে সেটা ভূত হয়ে গেছে। না মা, দোহাই আপনাদের, আমার কথা বিশ্বাস করুন। কোনো বিড়াল এভাবে ভারী কাঁসার থালা বাসন বাতাসে ছুঁড়ে মারতে পারে না। ঢের হয়েছে, আর একটাও অলক্ষণে কথা মুখ থেকে বের করবে না বলছি। যাও এখান থেকে। মুখটা এমন কাচু মাচু করে আদিক্ষেতা করতে হবে না। গিয়ে দুপুরের রান্না তোড়জোড় করো গে। ছেলেটা সকালে একটু বাইরে গেছে, ঘরে ফিরে কি মুখে কিছু দেবে না, নাকি তাকেও তোমার এই ভূতের গল্প গিলিয়ে উপোস করিয়ে রাখবে? যাও। শহরের মেয়েদের এই হচ্ছে দোষ, একটু ভূত প্রেত দেখেই কি সব অজ্ঞান হয়ে যায়। ছ্যা ছ্যা। আরে ছাড়ো তোর কথা। এই বাড়িতে আমরা কত বছর কাটিয়ে গেলাম, আমাদের তো কোনো ভূত ছুঁতে পারলো। ওগো সরো, ওপার থেকে। ওরে বাবা রে, মরে গেলাম রে। আরে আমার মাথাটা গেল রে। কেশবের বাবা, বাঁচাও! কেশব, ওরে কেশব, কোথায় আছিস? জলদি আয়, তোর মায়ের মনে হয় মাথাটা ফেটে গেল। মা, মা, তোমার কি 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 হয়েছে? বাইরে নন্দী কাকার মুখে শুনলাম তোমার নাকি মাথার উপর গাছের ডাল ভেঙে পড়েছে। আর বলিস না রে বাবা, আমি আজ নির্ঘাত মরেই যেতাম। ভগবানের দয়ায় অল্পের জন্য বেঁচে গিয়েছি। কোনো বাতাস নেই, কিচ্ছু নেই। হুট করে মস্ত বড় একটা শুকনো ডাল সরাসরি আমার মাথার উপর এসে পড়লো রে।
বাসন্তী, তুমি এখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? মায়ের এই অবস্থা, তুমি সারাদিন কি করছিলে? একটু কি খেয়াল রাখতেও পারো না? কেশব, আমি তো মাকে বারবার বলেছিলাম যে এই বাড়িতে কোনো অমঙ্গল আছে, কিন্তু মা আমার কথা। একদম চুপ করবে। নিজের দোষ ঢাকতে বারবার ওই ভূতের অজুহাত দেবে না। নিজের শাশুড়ির দেখভাল করতে পারে না, আবার মুখে মুখে তর্ক করছে। আজ থেকে মা যেন এক মুহূর্তের জন্য একা না থাকে, কথাটা যেন মাথায় থাকে। মারবি? আর আমাকে মারবি না? এবার তোকে কে বাঁচাবে? কে 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 ওখানে? মা, কে হাসলো? কি হলো কেশব, এভাবে চিৎকার করছো কেন? কই, কেউ তো নেই এখানে। না বাসন্তী, কেউ একজন ছিল। এই মাত্র আমার কানের সামনে কেউ একটা বিকটভাবে হাসছিল। একটা মেয়ে, ও বলছিল ও আমাকে ছাড়বে না। আমি কিন্তু স্পষ্ট শুনেছি। কেশব, এবার তো বিশ্বাস করো, তোমাকে একটা কথা বলা হয়নি। একটু আগেই কারেন্ট চলে যাওয়ার পর আমি নিজেই এই ঘরের কোনায় একটা জরাজীর্ণ শাড়ি পরা লম্বা চুলের মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি চোখ পিটপিট করতেই ও মিলিয়ে গেল। আমার খুব ভয় করছে কেশব, এ কোনো সাধারণ ভূত নয়। এ বাড়িতে কোনো চেনা মানুষের অতৃপ্ত আত্মার ছায়া রয়েছে, যে আমাদের উপর প্রতিশোধ নিতে চাইছে। চুপ করো বাসন্তী, ঘুমাও, আর কোনো কথা বলবে না। ওরে কেশব, গত রাতে তোর বাবা ঘরে নাকি একটা মেয়ে ঢুকেছিল রে। ওর গলা টিপে মারতে এসেছিল। মাঝরাতে ওর বিকট চিৎকারে আমার ঘুম ভাঙে। আমি আলো জেলে কাউকে দেখিনি, কিন্তু তারপর থেকে ওনার এই চরম জ্বর, শরীরটা যেন আগুনে পুড়ছে। মা, গত রাতে আমার ঘরেও ও এসেছিল। আমার শিয়রে দাঁড়িয়ে বিকট গলায় হাসছিল। বাসন্তীও মেয়েটাকে দেখেছে। আমার কেন জানি না মনে হচ্ছে রে কেশব, ওটার কেউ না, ওটা সেই সেই কল্যাণী। ও ও ফিরে এসেছে রে বাবা, ও আমাদের আস্ত রাখবে না। চুপ চুপ, তুমি একদম চুপ করো কেশবের মা। আরে দেওয়ালেরও কান আছে। ওই অলক্ষণে মেয়ের কথা কোনোদিনও আর মুখে আনবে না। যা হওয়ার তা 10 বছর আগেই হয়ে গেছে। এইসব কথা যদি একবার বাইরে জানাজানি হয় না, আমাদের জেলের ডাল ভাত খেতে হবে, মনে রেখো। নন্দী কাকা, আপনি এত সাত সকালে? আরে কেশব, আরে কাল দুপুরে তো ঠিকঠাক করে কথাই হলো না। শুনলাম তোরা নাকি শহর থেকে একেবারে পাটপত্র চুকিয়ে গ্রামে ফিরছিস, তাই ভাবলাম যে সকাল সকাল ওই বুড়ো বুড়িটার খোঁজ নিয়ে আসি। তা তোর বাবা মা কোথায় রে? তারা এখন কেমন আছে? বাবা আর মা দুজনেই একটু অসুস্থ। কাল রাত থেকে বাবার প্রচন্ড জ্বর, মানে একেবারে বিছানা ছেড়ে উঠতেই পারছে না। ও হ্যাঁ, তা তো হবেই। কতদিন বন্ধ ছিল এই অভিশাপ, মানে এই পুরনো বাড়িটা। তা আমাদের ঘরের লক্ষ্মী মানে কল্যাণী মা, সে এখন কোথায়? ও এখন ভালো আছে তো? আরে শহরে যাওয়ার পর থেকে তো ওকে একবার দেখলামও না।
আরে একবার একটু ডাকো না, এই বুড়ো লোকটার একটু আশীর্বাদ নিয়ে যাক। ইনি কে কেশব? আর কল্যাণী কই? বাসন্তী, তুমি জলটা রেখে ভেতরে যাও, এখনই যাও। আর বলবেন না কাকা, এই কল্যাণী তো একটা ভীষণ চরিত্রহীন আর খারাপ মেয়ে ছিল। শহরে যাওয়ার পরপরই ও এক পাপিষ্ঠ বন্ধুর সাথে আমাদের ঘর ছেড়ে পালিয়ে গেছে। সমাজ সংস্কারের ভয়ে আমরা কেউই আর মুখ দেখাতে পারিনি। এতগুলো বছর তো একাই ছিলাম। এই তো কিছুদিন হলো ঘর সংসার একটু সামলে বাসন্তীকে বিয়ে করলাম। তা বটে, আসলে মানুষের মন বোঝা বড় দায়। চলি আজকে সব, তোর বাবার একটু ভালো করে যত্ন করিস। ওরে বাবা রে, ভূত! ও ও আমাদের মেরে ফেলবে, পালাও! এই বাড়িতে নির্ঘাত ওই ডাইনিটার ভূত আছে। ওরে কেশব, তুই যেমন করেই হোক কোনো বড় ওঝা বা তান্ত্রিক ডাক, ওরে তাড়ানোর ব্যবস্থা কর। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই গ্রামে ওঝা ডাকতে গিয়ে ওই ভূত নামানোর চক্করে যদি সেই 10 বছর আগেকার কীর্তি যদি সবার সামনে ফাঁস হয়ে যায়, তখন কি হবে? হ্যাঁ, কিন্তু কেশব, এই বাড়ি ছাড়া আমাদের তো আর কোনো থাকার জায়গা নেই রে। শহরে তো আমরা জুয়া আর ঋণের দায় সব শেষ করে এসেছি। কোনো রকম কোনো টাকা পয়সা, জমি জমা, চাকরি এসব আর কিছুই বেঁচে নেই আমাদের। একেবারে ঘোর বিপদে পড়েছি বলেই তো এই 10 বছর পুরনো অভিশপ্ত ভিটেতে আবার ফিরে এলাম মাথা গোজার জন্য। এখন আমরা কোথায় যাব? এই কি হয়েছে কেশব? তোমরা সপরিবারে এভাবে উঠোনে কান্নাকাটি করছো কেন? ঘরের ভেতর থেকে অমন জিনিসপত্র ভাঙার বিকট শব্দ আসছিল কেন? না মানে কাকা, কি যে বলি, ঘরের মধ্যে কেমন যেন সব অদ্ভুত অলৌকিক এইসব কাণ্ড কারখানা ঘটছে। কোথাও কোনো মানুষ নেই, তবুও জিনিসপত্র আকাশে উড়ে বেড়াচ্ছে। মানে আমরা যে কি করি, আমরা না একেবারে টিকতেই পারছি না। ও বুঝেছি, বহুদিন বন্ধ ছিল তো এই বাড়ি, নির্ঘাত কোনো খারাপ বাতাসের বা তেনাদের নজর পড়েছে। তোমরা একটা কাজ করো, বেশি দেরি না করে পাশের পাড়াতেই বঙ্কিমবাবু থাকে, ওনার কাছে যাও, গিয়ে হাত পা ধরে সব খুলে বলো। উনি যেমন বুদ্ধিমান তেমনি পরোপকারী মানুষ। উনি যদি কোনো সমাধান করতে পারেন তবেই তোমাদের রক্ষে। যাও, আর এক মুহূর্ত দেরি করো না। বঙ্কিমবাবু, দোহাই আপনার, আমাদের বাঁচান, আমাদের বাঁচান, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। আরে কেশব, সুবলবাবু, আপনারা সপরিবারে এভাবে আমার বাড়িতে? কি হয়েছে? শান্ত হয়ে বলুন। আর শান্ত হওয়ার উপায় নেই রে বাবু, আমাদের নিজের ভিটেই আমরা খুন হয়ে যাব। অশরীরী এক ডাইনি আমাদের উপর চড়া হয়েছে। কাল আমার মাথা ফাটিয়েছে, রাতে ওনার গলা টিপে ধরেছে, ঘরের সব আসবাবপত্র ভেঙে ধুলো করে দিয়েছে। আমরা আজ রাতেই মরে যাব বাবু। গ্রামের লোকের মুখে কিছু শুনেছিলাম। দেখুন, আমি কোনো ওঝা তান্ত্রিক বা অলৌকিক বিদ্যায় বিশ্বাসী লোক নই, তবে আপনাদের এই অবস্থা দেখে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমি শহরের এক পরিচিত সাধক তান্ত্রিককে চিনি, যিনি এই সমস্ত নেতিবাচক শক্তি দমনে পারদর্শী। আমি ওনাকে নিয়ে আজ রাতে আপনাদের বাড়ি আসছি। আপনারা আপাতত ধৈর্য ধরুন। কে আছিস তুই, অতৃপ্ত আত্মা? এই ব্রহ্মাণ্ডের শক্তির সামনে প্রকট হ বলছি। ওরে বাবা রে, কল্যাণী, ও সত্যি ফিরে এসেছে। আমাদের মেরো না। ওরে বাবারে, কল্যাণী সত্যি ফিরে এসেছে। আমাদের মেরো না মা, মেরো না আমাদের। আমাদের মাফ করে দাও, আমাদের মাফ করে দাও। আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। শান্ত হও কল্যাণী, বলো কি তোমার অতৃপ্ত বাসনা? কেন এই জীবন্ত মানুষদের ওপর তোমার এই আক্রোশ? কি ক্ষতি করেছে তারা তোমার? ক্ষতি? ওরা আমার
আত্মাটাকে 10 বছর ধরে নরকের আগুনে পুড়িয়েছে তান্ত্রিক। আমি আমি এই নরপশু কেশবের প্রথমা স্ত্রী কল্যাণী। বিয়ের পর এই রূপের আড়ালে থাকা জানোয়ারটা যৌতুকের লোভে দিন রাত আমার ওপর অমানসিক নির্যাতন করত। ছি 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 ছি, কেশব এত বড় কষাই! এমন রূপবতী আর শান্ত মেয়েটাকে এভাবে মেরেছে? শুধু শুধু কেশব নয়, ওর এই কুটিল বাবা মা ওকে থামানো তো দূরের কথা, উল্টে নিজেরা বাড়িয়ে মিথ্যে কথা বলে আমাকে রোজ মার খাওয়াতো। এক রাতেই পৈশাচিক অত্যাচার সহ্য করতে না পেরে এখন আমি মেঝেতে ছটফট করছিলাম, একটু জলের জন্য হাত বাড়াচ্ছিলাম। কেশব প্রথমে ডাক্তার ডাকতে ঘর থেকে বের হয়েছিল, কিন্তু ঠিক দরজার কাছে গিয়ে ওর কুটিল মা ওর হাত চেপে ধরে। ওরা বুঝতে পারে ডাক্তার এলে আমার শরীরের এই মারের দাগ দেখে পুলিশ ওদের ফাঁসি দেবে, আর সেই ভয়ে, সেই পাপিষ্ঠ ভীতিতে ওরা আমাকে বিনা চিকিৎসায় ছটফট করতে করতে তিলে তিলে মরতে দেয়। আর আমার মৃত্যুর পর সমাজকে এড়াতে ওরা ওই কাল রাতেই এই উঠোনের মাটির নিচে আমার লাশটা কুকুর বেড়ালের মতো চাপা দিয়ে দেয়। তারপর রাতারাতি শহরে পালিয়ে গিয়ে রটায় আমি নাকি অন্য পুরুষের সাথে পালিয়ে গেছি। আজ 10 বছর পর, গো পাপিষ্ঠরা, তোদের পাপের ধরা পূর্ণ হয়েছে বলেই তোদের কুত্তা চাকরি চলে গেছে, জোয়ার সব শেষ হয়েছে, আর তোদের এই অভিশপ্ত ভিটেতেই তোদের টেনে এনেছে। আমি তোদের 3টেকে আজ এই মাটিতেই জ্যান্ত পুঁতে ফেলবো। কল্যাণী, থামো মা। তোমার সাথে যা হয়েছে তা শুনলে কোনো মানুষের রক্ত স্থির থাকতে পারে না। এরা মানুষ নয়, এরা পশুর চেয়ে অধম। তুমি এদের মেরো না, আমি এদের আইনের হাতে তুলে দিচ্ছি। এদের উচিত শাস্তি পাওয়া দরকার। আমি এদের শাস্তি চাই বঙ্কিমবাবু, জ্যান্ত শাস্তি। তারা শাস্তি পাবে মা। আমি এই গ্রামের সন্তান হিসেবে প্রতিজ্ঞা করছি, আমরা আজই এই 3 নরপশুকে পুলিশের হাতে তুলে দেব, আর আগামীকালই গ্রামের সবাই মিলে এই উঠোন খুঁড়ে তোমার দেহের হাড়গোড় বের করে যথাযথ হিন্দু শাস্ত্র মতে সৎকার করব। গঙ্গা জলে তোমার চিতাভস্ম বিসর্জন দেওয়া হবে, যাতে তোমার এই দীর্ঘ 10 বছরের অতৃপ্ত আত্মা চিরতরে মুক্তি আর শান্তি পায়। তুমি এই পৃথিবীর ওপর থেকে তোমার ক্ষোভ তুলে নাও মা, এদের ছেড়ে দাও। সুবল পোদ্দার, কেশব পোদ্দার, 10 বছর আগে কল্যাণী পোদ্দারকে খুন এবং লাশ গুম করার অপরাধে আপনাদের গ্রেপ্তার করা হলো। এই ধরো ধরো এদের। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা 10 জন বিজয়ীর নাম বেছে নিয়েছি। রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ; পায়েল মণ্ডল, মুর্শিদাবাদ; জান্নাত, মাদারীপুর, বাংলাদেশ; তামান্না, বারাইপুর; তনুশ্রী দাস, ধামুয়া, বিহারিবাড়ি; সোনিয়া, বাংলাদেশ; ঝুমুর, সাভার; সোমা হরি অধিকারী, ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ; মনিকা ভান্ডারী, দক্ষিণ 24 পরগনা, সুভাষগ্রাম; সাদিয়া তাসনিম, ময়মনসিংহ, বাংলাদেশ। আমাদের আজকের প্রশ্ন, কল্যাণী কেশবের কে ছিল? সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টে লিখে জানান, এবং অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই লিখবেন।